বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবে। তো সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়েই অজপাড়াগায় ফুটবল খেলার লোভে আসতাম। জায়গাটা যেমন পাণ্ডব বর্জিত দেশ, তাই বা কে জানতো। খবরের কাগজে নসিপুরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি। ভবেশ আমাদের এই আনবিটেন 11-এর অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি 8 আনার নিচে থাকলে সে চোখ বুঝে একটা চিঠি ছেড়ে দেবে, তাতে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন 11 6 মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারে। এটি আমাদের রেকর্ড। চাঁদা দেওয়া ও একবার করে পাঠিয়ে নেওয়াই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে দমবার নয়। গোড়ার দিকে কলকাতার একটু আধটু নাম করা শিল্ড বা কাপে নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এই কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও থামে। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেলেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে 1 পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ, আমাদের কোনো কষ্টই হবে না। স্টেশনে তারা লোকও রাখবেন, লোক বলতে স্টেশন মাস্টার, ও 1 পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উঁচু রেখেছিল। অবিশ্রান্ত বৃষ্টির ভেতর 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুরে নামলাম, তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাটির মাঝখানে থামতে আমরা ভুল করে নেমে পড়েছি। এই আমার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাপড়ও তো বিছানো থাকে। হুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বলল, না রে, স্টেশনই বটে, দেখছিস না তো একটা কাপড় পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাপড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম। বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইন পোস্ট। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু। সাইন পোস্টের পর দূরে একটা ঘর এবং তার ভিতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেকটা দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম। তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন। ওটা যে খাল মশাই, যাবো কি করে নৌকো না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয়, ওটা রাস্তা, বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা সত্রে ও কাদা ঠেলে 2 ক্রস গেলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু খবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ড না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ। বাড়িতে ফিরবে, কিন্তু যাবে কি হেঁটে? সত্যি তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রির 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ন্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি। নসিপুরে কেমন করে পৌঁছলাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো, রাগবির মাঝামাঝি কি ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামাজ। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলার নয়, খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তা নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাধলে তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছি। এর ভেতর বসন্তর আবার একটু জ্বরভাব দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার প্রতি একটু বেশি গেছে। সে ছিল খেলার গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভেতর তো আর যেতে দেওয়া যায় না। বসন্তের সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেবো। ঠিক তো বললাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেন বাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হলে হবে, সন্দেহ নেই, তা আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেন বাবু নিজে নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। অনেকে কি করবে তা বলা যায় না। শিল্ড তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা 2 দিন আগে থাকতে হলে কার কি বলবার আছে। যাই হোক, নগেন বাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধের মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব।
পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো। নসিপুরে আরো একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আর একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতো মধুর সঙ্গে। এখানকার খেলুড়িদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছে। এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটি মাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে। একটু ভগ্নদশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললেন, এ বাড়িটার খোঁজ তো করেননি মশাই? এদেরও একটা শিল বা কাপ আছে নাকি? নগেন বাবু ভন ভন করে হাঁটতে হাঁটতে বললেন, না মশাই, ওর থেকে তাকাবেন না। তাকে একরকম জোর করেই থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়েছে শুনলে এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না এমন অমানুষ কেউ আছে নাকি? বাবু একটু রেগেই বল, তারে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই অনেক কাছে দিনই। আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টি গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, অন্যায় কথা। শুনেন একটু ফোনার বললাম, একটু চেষ্টা করলে 8-4টে গোল কি আমরাই খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নাই, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোক ছেড়ে যেতে প্রস্তুত। একবার জিজ্ঞেস করলে দোষ কি? এই আমাদের নবীন বাবু চুটে বললেন, তাকে জিজ্ঞেস করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরো ভালো, একটা দরজা খুলে পেলেই হবে। ইহার তালা ভাঙতেই হয় তো তালার দামটা হয়ে দিয়ে যাবো। নবীন বাবু আমাকে করে বললেন, তালা নেই মশাই, সব দরজাই খোলা। দরজা খোলা বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতরে আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছে নেই বলেই তো করাচ্ছি। উদয়ের বুদ্ধি শুদ্ধি আমাদের চেয়ে একটু চট করেই ঘটে। সেই প্রথম ব্যাপারটা চলে বললেন, তোরে বাড়ি নাকি মশাই? নবীন বাবু মুখে না বলি শুধু একটু শিউরি কবে এসে উঠে বলল, হ্যাঁ তখন বলতে হয়, ভূত ফেলে কি এদেশে মানুষের কাছে আশ্রয় খুঁজি? নবীন বাবু অত্যন্ত গম্ভীর হয়ে উঠলেন, ও বাড়িতে থাকা হাসি কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাটা বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হারিকেন ও কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারে। নগেন বাবু তারপরেও আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা না ছুটবার্তা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণ ভাবে আমাদের শেষ বিদায় দিয়ে অবেশকে নিয়ে তিনি বাড়ি গিয়ে ভুতুলে বাড়িতে রাত্রির বেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা পুতুলের বাড়ির নিচে প্রবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝোপ ঝোপ করে সমানে বৃষ্টি। ঘুটঘুটে অন্ধকারে পাড়া গায়ের পথে একটা আলোর রেখা দূরে থাক একটা চুনাকিরও দেখা। অনেকদিন বিনা ব্যবহারে পড়ে থাকা তরুণ বাড়িটা থেকে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তা আশ্চর্য হওয়ার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের এক ধারে, ধারে কাছে একটা বসতি। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্ভব ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার শূন্য ও নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য আর দেখা যাচ্ছে না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া নির্বাচ। অবেশ একটা চাকুরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যি খুশি হলাম। চাকুরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবে বড়ি কি বড়ি করে দৌড় দিল তাটা দেখবার জিনিস। নিধারায় বিছানাপত্র লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলার একদিকে উটি কয়েক ঘর ঠিক আছে। সিঁড়ির সামনে প্রথম ঘরটি বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে হবেশ অদ্ভুত করে বলল, ওই বাপ ভূত, অতিথি সজ্জন দেখে একটু সাড়া দাও। আমরা সকলে তার কথা শুনে শুধু নয়, সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপারেও হেসে উঠলাম। অবেশের কথা শেষ হতে না হতে ওধারের কোন ঘর থেকে লম্বা টানা টেচ করে একটা শব্দ। ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নোড়ার শব্দ নিশ্চয়ই। তবু শব্দটা ঠিক জুৎসুই ও যথা সময় হয়েছে বলতে হবে। অবেশ এসে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা। নসিপুর গ্রামের মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্যই যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হল। একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেল। শুধু বসন্ত জ্বরের রুগী বলেই বোধ হয় একটু অপ্রসন্ন ভাবে বলল, হাটটা তোমার আর ভাল লাগছে না বাবু, বিছানা টিছানা এটা করতে হয় তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমিও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বলল, সাড়া টাড়া দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কি না দেখাই যাক না। পাশের ঘরটা আগারে দেওয়াল থেকে নোনা ধারা চুন বালি খসে পড়ে পুরনো কাঠকাঠরার ভগ্নাংশ থাকার দরুন
অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই আমার চমকে উঠল। পাতিটা ছিল ভবেশের হাতের পেছনে। দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছেড়ে ফেলার মতো ঠাস করে একটা আওয়াজ শুনে নিজের অনিচ্ছায় পেছন থেকে ভবেশ সরে শুনতে পেয়েছে। পাতিটা নিয়ে এগিয়ে এসে বলল, তোর পানি নয় বন্ধু, একটু দর্শন দিও। কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় তো পাওয়ারই কথা। অত বড় এবং অমন নিষ্কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে তো জানছে। তিনি তার বহুদিনের দখলি সত্ত্বের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম নিয়ে তখন বিকাশ করছে। ভবেশ পাঠিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে, এটাকে ভালো হলো প্রভু, এত আশ্বাস দিয়ে শেষকালে বিড়াল রূপ ধারণ করলে, আপনার নিজ মূর্তি কই? বিড়ালটা আর একবার ফ্যাঁস করে উঠল উত্তরে। আমরা হেসে ফেললাম। পিছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা, আবার বাতিটা নিয়ে গেলি কোথায়? অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে এসে ভবেশ হেসে বলল, তোর কি ভয় করছে নাকি? তা জ্বরের লক্ষণ? হ্যাঁ? বসন্ত আরো যেন বিরক্ত হয়ে বলল, ভয়টা যায় না বাপু, আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছিস। আবার সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত। খাবার দাবার নগেনবাবুর চাকরির সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আর একটায় পাশ কেন বলা যায় না সমস্ত দিন বৃষ্টি ও ফুটবল খেলায় ক্লান্ত হলেও ঘুমাবার জন্য শুতে কেউ ব্যাকুল নয়। দেখ রাত্রের সঙ্গে বৃষ্টি ক্রমশ যেন বাড়তে লাগ। সেই সঙ্গে পুরোনো বাড়ির দরজা জানলার নানান রকম আওয়াজ। তাস খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমি। একসময় সবাই তাস খেলে দিলাম। শুনে বলল, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু তারা উঠবার দাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোক কেন ভয় পায় বুঝেছো তো? কিরকম আওয়াজটা হচ্ছে শুনেছ? কে বলবে ও ঘরে একটা কাঠের পা ঠকটো গিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনি, প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফটে কেউ কিছু। ভবেশ আবার বললে, এসব থেকে মানুষ। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বলল, তা না হলো এমন আওয়াজটাই বা কিসের? তো আর জানলা নাড়া শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। যেন হঠাৎ শরীর নিউ সঙ্গে সঙ্গে আমরাও পাশের ঘরে গিয়ে হাজির। কোথাও কিছু নেই তো। ভবেশ এসে ওঠে, আমাদের ভয় ধরল নাকি? তার হাসিটা খুব আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বলল, আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপ। হেসে বললাম, রুচকে সর্বভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশ গেল কোথায়? ওইখানেই দেখেছিলাম না। তাও তো ঠিক, বিড়ালটা তো এখানেই দেখা গেছে। এই কাপড়টাকে ভুল করে কি? না, তাও সম্ভব নয়। স্পষ্ট তাকে দেখে রাগের ফুসফুসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বিড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা থেকে? এই ঘরের একটি মাত্র জানলা, তাও বন্ধ। উধারের দরজা চিল দেওয়াল, তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়ে পালিয়েছে হয়তো। সে বললে, ঘরটা গেল আমাদের ঘর দিয়ে কোনো বিড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসন। একটা ধ্বংস নিষ্কালো বিড়াল পেরিয়ে গেলে জানতে পারবো না আমরা ছিলাম কি? ভবেশ বলল, থাকে বিড়ালের অন্তর্ধান তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে। আর তার মুখের কথা হয়ে গেল। আমাদের টানা ভেঙে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল। ওধারের ঘরে বসন্ত শিখি আতঙ্কে চিৎকার। বসন্ত ছাইয়ের মতো তার কপাল মুখ সুন্দর রকম খেয়ে উঠেছে। হয়েছে কি? কি হলো? বসন্ত হাঁপাবে না কথা বলবে। অনেক কষ্টে থেমে থেমে যা বলল, তারপর তার মাথার কাছে কি যেন বরফের মতো নিঃশ্বাস। জ্বরের ঘরে দুঃস্বপ্ন দেখেছিস? বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বলল, না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি, মুখের উপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি। তোরা অল্প পরে চলে গেছিস নি? ভবেশ হাসবার চেষ্টা করে বলল, তাই হবে। এমন ভয় গাতুরে ছেলে দেখি। আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বলল, শুনে কি দরকার, ঠিক একটু গল্প করা যাক। ক্লান্তিতে শরীর ফিরলেও কারো সে কথায় আপত্তি দেখা গেল না। ভবেশেরও না। বেশ তো, ভবেশ বলল, কিসের গল্প হবে বল, শুনেন একটা ভূতের গল্পই বল। এই বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বলল, না না, যা তুই একেবারে ভিতর লাগছে, বল শুনে। শুনে ম্লান ভাবে একটু হেসে বলল, বলবো? তাহলে শোন। আনবিটেন 11 বলে একটি টিম গেছিল
আমরা সবাই একটু হাসলাম। ভবেশ বলল, আহা, বলতেই দাও ওকে। আমাদের নসিপুর আসা ও তারপর ঘটনার সে যা বর্ণনা দিল, অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই, কিন্তু ঘরে এখন সারা হতো। গল্প শেষে ভুতুড়ে বাড়ি পর্যন্ত এসে সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বলল, ঘটঘটে অন্ধকার রাত, বাইরে অবিশ্রান্ত আরো নানা রকম বিদঘটে আওয়াজ। ঘরের লন্ডনে মিটমিটে আলোয় একজন গল্প বলছে। ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না। গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে উপরের দিকে ছুঁড়ে দিয়ে বলল, অশরীরী কেউ এখানে থাকো তো এই দাস বাতাসে মিলিয়ে যাক। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বলল, আরে তাসটা কোথায় বললো? সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস ছুঁড়ে দিয়েছে। ভবেশ তাচ্ছিল্যের সুরে বলবার চেষ্টা করলো, সে কোথাও ওদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর নেই। এ ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবুও উঠে বসন্তের বিছানার আশেপাশে সমস্ত খুঁজলাম। অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আমাদের সবই বসন্ত নয়, আমাদের মগজেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠল, কি তোমরা চাতা করো? পাগল হলে নাকি সবাই? না শুনেন গল্পগুলো। টুকরো মাংস মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের থেকে চেয়ে আবার একটা দাস খুলে নি। তারপর বলল, আগের দাস তো গেল। ভবেশ বলল, আবার একটা দাস নিয়ে। সেবার আমরা অক্ষত দেখেই তার পরদিন কলকাতা গিয়েছিলাম। শুধু বসন্ত জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতে হয়েছিল অনেক দিন।